ওকে। আজকে আমরা হচ্ছে চ্যাপ্টার 9টা আগাবো। আহ, এর আগে আমরা চ্যাপ্টার 8 দেখেছিলাম, যে আমাদের যে ভিডিওটা প্রোভাইড করা হয়েছে। তো আমরা আগাই চ্যাপ্টার 9। ওটা হচ্ছে আমাদের লাস্ট যে চ্যাপ্টার, দ্যাট ইজ চ্যাপ্টার 9, এবং একটু ইম্পর্টেন্ট চ্যাপ্টার। মোদ্দা কথা হচ্ছে তোমরা যা যা পড়ে আসছো এখানে সব মোরলেস এখানে সামারাইজ করা হবে। কিছু নতুন টপিকও হয়তো আমরা দেখবো। So, আমরা আগাই। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা যখন আগের চ্যাপ্টার 4, 5, 4 তারপর 6 পর্যন্ত পড়ছিলাম, ওইগুলো তো ছিল বেসিক্যালি কোন একটা ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড নিয়ে। শুধুমাত্র আমরা ইলেকট্রিক ফিল্ড নিয়ে কথাবার্তা বলছি। আর এরপরে চ্যাপ্টার 7 আর 8, এই দুইটাতে আহ বেসিক্যালি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড নিয়ে কথাবার্তা বলা হয়েছে। হ্যাঁ, এখন যে এই টপিকটা, এটাতে হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ডও থাকবে, ম্যাগনেটিক ফিল্ডও থাকবে, বাট চেঞ্জটা হবে টাইমের সাথে সাথে। অর্থাৎ সময়ের সাথে সাথে যদি আমার ইলেকট্রিক ফিল্ড কিংবা ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হয়, আগে যেরকম আমরা শুধু ইলেকট্রিক ফিল্ডে শুধুমাত্র XY Z বা ম্যাগনেটিক ফিল্ডে শুধুমাত্র XYZ এই কোঅর্ডিনেট গুলো সিস্টেম গুলোর সাথে দেখছি, এখন আরেকটা জিনিস এখানে ইনক্লুড হবে, দ্যাট ইজ দ্য টাইম। এই যে টাইমটা এখানে ফাংশন আকারে কাজ করবে। তো এই ধরনের ফিল্ড গুলোকে আমরা বলবো টাইম ভ্যারিং ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড। বুঝতে পারছো? আচ্ছা, আমরা যদি একটু জানি যে মনে করে স্টেশনারি চার্জটা সাধারণত হয় কোন একটা ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডকে সে ক্রিয়েট করে। কোনো কারেন্ট মনে করো, লেটস সে এই টপিকটা আমরা একটু পরে দেখবো, এই জন্য একে রাখা হয়েছে। মনে করো কোন একটা পাথে কারেন্ট ফ্লো হচ্ছে, এবং এই কারেন্ট ফ্লোটা এরকম একটা তারের মধ্যে দিয়ে হচ্ছে আর কি। কারেন্ট ফ্লোটা সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে না। দ্যাট মিনস এখানে আমার শুধু dq/dt, হ্যাঁ dq/dt, এই রেজাল্টটা হচ্ছে কনস্ট্যান্ট। একটা ডিফারেন্সিয়েশনের রেজাল্ট হচ্ছে কনস্ট্যান্ট হতেই পারে, হতেই পারে। এই ধরনের ক্ষেত্রে আমি যেই ম্যাগনেটিক ফিল্ডটা পাবো, এটাও টাইমের সাথে সাথে চেঞ্জ হবে না, শুধুমাত্র কি একটা স্ট্যাটিক ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়ে থাকবে। কিন্তু অবশ্যই চার্জ গুলো হইতে হবে আর কি। কিন্তু এমনও কিছু কিছু কন্ডিশন তোমরা পাবা যখন এই চার্জটাও, চার্জের পরিবর্তনের হার এটা কনস্ট্যান্ট হয় নাই, অর্থাৎ কারেন্ট আসলে কি সময়ের সাথে সাথে চেঞ্জ হতেও পারে। এটা আসলে হয়। তো ওই কন্ডিশন গুলোর উপর ভিত্তি করে আমরা কি করব, আমাদের টপিক আঁকাবো। আচ্ছা, আরেকটা হচ্ছে টাইম ভ্যারিং কারেন্ট। হ্যাঁ, একটু আগে যেটা বলতেছিলাম যে কারেন্টটা কনস্ট্যান্ট না। ম্যাগনেটিক আমাদের চার্জ যে যে ফ্লো, এটা কনস্ট্যান্ট না। এই ক্ষেত্রে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বা ওয়েভটা পাবো। আগে কিন্তু আমরা শুধুমাত্র একটা ইলেকট্রিক ফিল্ড কিংবা যখন একটা কারেন্ট ফ্লো হয়েছে, স্টেডি কারেন্ট, অর্থাৎ টাইমের সাথে কোনো চেঞ্জ নাই, এই ধরনের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড পাইছিলাম। আমরা হয়তো বলছিলাম যে ইলেকট্রিক ফিল্ডের যে সোর্স, দ্যাট ইজ দ্য স্টেশনারি চার্জ, বা কোনো একটা চার্জ পার্টিকেল সেটা মুভ করতে পারবে না। আবার যখন একটা ম্যাগনেটিক ফিল্ড আমরা চিন্তা করব, তখন আমরা কিন্তু ক্লাসে বলছিলাম যে হ্যাঁ, এটার সোর্সটা হচ্ছে আমার কোন একটা কারেন্ট। এই ক্ষেত্রে কারেন্টটা অবশ্যই স্টেডি, অর্থাৎ সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে না। কিন্তু যদি এমন হয় সময়ের সাথে সাথে চেঞ্জ হয়, তাহলে তুমি কিন্তু পাবে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, এবং সেটা একটা ওয়েভ ইকুয়েশন আকারে আমরা কি করতে পারবো, আগাতে পারবো। সে এই যে আমাদের টপিক, এখান থেকে আমরা দুইটা টপিক শিখবো। একটা হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স, যেটা ফ্যারাডের এক্সপেরিমেন্টটাকে বেস করে করানো হয়েছে। আর নেক্সট আমরা পরবর্তীতে দেখবো ডিসপ্লেসমেন্ট কারেন্ট। এটা ইন্টারেস্টিং একটা টপিক। আচ্ছা, এখানে দেখো কিছু টাইম ভ্যারিং কারেন্টটা দেখাচ্ছে বিভিন্ন শেপে। এটা এমন না যে সাইনোসয়েডাল হতে হবে, এমনও না, কিংবা রেক্টেঙ্গুলার বা ট্রায়াঙ্গুলার, এগুলো খুব কিছু রেগুলার শেপ, বা অনেক সময় হয় কি ইরেগুলার শেপও হইতে পারে। তো রেগুলার ইরেগুলার যে কোনো ক্ষেত্রে হোক, আমরা টাইম ভ্যারিং কারেন্ট পাবো তখনই যদি সময়ের সাথে সাথে চেঞ্জ হয়। আচ্ছা, আমরা একটা ফ্যারাডেস ল এর দিকে আগাই। হুম, ফ্যারাডেস ল। ফ্যারাডেস লটা আসলে কি বলতেছে, যে মনে করো কোন একটা ক্লোজ সার্কিটে, হ্যাঁ ক্লোজ সার্কিটে টাইমের সাথে সাথে ম্যাগনেটিক ফ্লাক্স এর চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, ম্যাগনেটিক ফ্লাক্স যে লিঙ্কেজটা আছে সেটা কোন একটা ক্লোজ সার্কিটে
টাইমের সাথে সাথে চেঞ্জ করছে, এবং এই ক্ষেত্রে অবশ্যই কি ক্রিয়েট হবে, একটা ভোল্টেজ ইনডিউসড হবে। ঠিক আছে। তো এখানে যে সাই দেখতেছো, সাইটা হচ্ছে আমাদের ফ্লাক্স, আর এন দিয়ে বোঝাচ্ছে হচ্ছে কতগুলো লুপ আছে আর কি। হ্যাঁ। আর এখানে একটা ইন্টারেস্টিং টপিক, মাইনাস। এই মাইনাসটা আসলে কেন এখানে ইম্পোর্ট করা হয়েছে? মাইনাসটা আসলে ইম্পোর্ট করা হয়েছে লেঞ্জেস ল থেকে। এটা আমি জানি না তুমি ইন্টার করছো কিনা, বাট এটা টপিকটা ওখানে ছিল যে যে নেগেটিভ সাইন যেটা আছে সেটা কি রিপ্রেজেন্ট করে, সেটা রিপ্রেজেন্ট করে যে ইনডিউস ভোল্টেজটা। হ্যাঁ, এই যে আমার একটা ভোল্টেজ ইনডিউস হচ্ছে, এইটা আহ এ- এটাকে কিন্তু অপোজ করা হবে। ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে শক্তি নিত্যতার সূত্রটাকে কি করে, ধরে রাখে। বুঝতে পারছো? মনে করো যে নেগেটিভ সাইনটা যদি আমি বসাই, তার মানে বুঝছে যে হ্যাঁ আমার এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড, সরি, ম্যাগনেটিক ফিল্ড কি করতেছে, আমার সার্কিটের মধ্যে যে ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কেজ সেটা চেঞ্জ হচ্ছে টাইমের সাথে সাথে। আচ্ছা, সেটা আমাদের যে কি কি উৎপন্ন হলো, একটা ভোল্টেজ উৎপন্ন হলো, ওই কারণে যে কারেন্টটা প্রডিউস হবে সেটা কিন্তু উল্টো ডিরেকশনে। বুঝতে পারছো? উল্টো ডিরেকশনে। আচ্ছা, এই যে এখানে সেটাই লিখছে আর কি, যে লেঞ্জের লটা কি মিন করতেছে, যে কারেন্ট যেটা ফ্লো হবে সেটা ম্যাগনেটিক ফিল্ডের উল্টো ডিরেকশনে ক্রিয়েট হবে। অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড যে ক্রিয়েট, ম্যাগনেটিক ফিল্ডে যে চেঞ্জ হচ্ছে, ওই ম্যাগনেটিক ফিল্ডটাকে আমি অপোজ করার জন্য, সেটাকে কমানোর জন্য আমার কারেন্ট এমন ভাবে উৎপন্ন হবে যেন ম্যাগনেটিক ফিল্ডটাকে সে কি করতে পারে, রিডিউস করতে পারে। দ্যাট ইজ দ্য কেস। আচ্ছা, এখন তুমি মনে করো যে একটা ব্যাটারিকে সোর্স হিসেবে চিন্তা করতে করো। হ্যাঁ, আমরা চাইলে ব্যাটারির জায়গায় জেনারেটর কিংবা ফটোভোল্টেক সেল, মানে যেটা তোমাদের হচ্ছে আহ সেই সূর্যরশ্মি থেকে কি, আমি যদি কি চাই, কারেন্ট পেতে চাই, সোলার সেল। হ্যাঁ, ওই ধরনের সেলগুলা আমাদের হতে পারে, বাট আমরা এখন শুধুমাত্র ব্যাটারিটাকে আপাতত একটু চিন্তা করতেছি। মনে করো ব্যাটারি, এই যে একটা ব্যাটারি, ব্যাটারির মধ্যে যে কেমিক্যাল রিয়েকশন আছে, কেমিক্যাল বন্ডিং গুলো ভেঙে এক ধরনের কি উৎপন্ন হলো, ভোল্টেজ, বা সেখান থেকে যে শক্তিটা বা ইএমএফ, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, ইলেকট্রোমোটিভ ফোর্স, সেটা উৎপন্ন হলো, সেটাকে আমরা বলতেছি ইএফ দিয়ে। এবং আহ এখানে কিছু চার্জ আসলে কোথায় জমা হবে, ব্যাটারি টার্মিনাল গুলোতে জমা হবে, রাইট? ওই টার্মিনালে জমা হওয়ার কারণে যে ইলেকট্রিক ফিল্ড, ওটাকে আমরা বলতেছি ইই দিয়ে, এই ডিনোট করতেছি এটাকে দিয়ে। এখন দেখো, ভিতরে ইলেকট্রো ইএফ আর ইই, এটা অপোজিট ডিরেকশনে ক্রিয়েট হবে। বুঝতে পারছো? এখানে আবার কেমিক্যাল রিয়েকশন হলো, কেমিক্যাল রিয়েকশনের কারণে যে ইলেকট্রোমোটিভ ফোর্স উৎপন্ন হলো, এখানে মনে করো প্লাস চার্জ জমা হলো, এখানে এখন মাইনাস চার্জ জমা হলো। এই যে প্লাস চার্জটা এখানে নিয়ে গেছে, এটা তো এই এফ এর কারণে নিয়ে গেছে। আবার এখানে প্লাস চার্জ জমা হয়েছে, এখানে নেগেটিভ চার্জ জমা হয়েছে, তার কারণে কি উৎপন্ন হয়েছে, আহ ই যেটাকে আমরা ডিনোট করতেছি। সো দ্যাট মিনস এই দুটো অবশ্যই অপোজিট ডিরেকশনে হবে, বাট ইন আ সেন্স আসলে সমান ভ্যালুর হবে আর কি, ভ্যালুটা সমান বাট ডিরেকশনটা কি, নেগেটিভ। আচ্ছা, এখন মনে করো তুমি এই সমান টোটাল ইএফ প্লাস লিখলা। ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড যে কোনো একটা পয়েন্টে, অ্যাট এনি পয়েন্ট। ঠিক আছে। এখন এই ইএফ যেটা, এটা কিন্তু বাইরে থেকে কোনো অস্তিত্ব থাকবে না, এটা শুধুমাত্র থাকবে কোথায়, ব্যাটারির ভিতর। বাট এই এর কারণে কিন্তু কি উৎপন্ন হলো, একটা পজিটিভ নেগেটিভ, এবং এই যে ক্লোজ লুপ, সেটার মধ্যে এই চার্জের ফ্লোটা থাকবে। তো যে কারণে বাইরের দিকে কিন্তু তুমি কি পাবা, এর ভ্যালুটা পাবা। এখন মনে করো তুমি উভয় পাশে ক্লোজ ইন্টিগ্রাল করলে, এবং দেখো এখানে যেহেতু কি ইটা এখান থেকে এই পর্যন্ত একটা সার্কুলেশন করলো, সার্কুলেশন মানে কি এখান থেকে সে পর্যন্ত, এই জায়গায় পর্যন্ত সে বিচ্যুত হইলো। ইন ইন দ্যাট সিনারিও তুমি বলতে পারবা যে হচ্ছে যে, হ্যাঁ, না, এখান থেকে আমি যদি ক্লোজ লুপ করে আসি, আলটিমেটলি রেজাল্টটা কিন্তু জিরো, অর্থাৎ এখান থেকে ঘুরে এসে আবার একই জায়গায় ফেরত আসলাম, টোটাল সার্কুলেশনটা জিরো। সেই জন্য ওই ই ই ডট ডিএল, এটাকে যদি ক্লোজ ইন্টিগ্রাল করো, তুমি কি পাচ্ছ, একটা জিরো ভ্যালু পাচ্ছ। আচ্ছা, একটু আগে তোমরা বলতেছিলাম যে হ্যাঁ, এই ইএফ আর অপোজিট ডিরেকশনে থাকবে, কিন্তু ভ্যালুটা তুমি ইনাকে সেম বলতে পারো। সেখানে যে ই ডট ডিএল, হ্যাঁ, এটাকে আমরা ইএফ ডট ডিএল পি টু এন বোঝাচ্ছে কি, এই পি থেকে এন প্রান্ত পর্যন্ত। তো এই ক্ষেত্রে তুমি যদি বসাও, তাহলে একটা নেগেটিভ সাইন বসাতে হবে, অর্থাৎ ইএফ এর জায়গায় যদি বসাও, এবং এটাকে আমরা কি হিসেবে বলতে পারি, ভোল্টেজ হিসেবে বলতে পারি।
সেখান থেকে কয়েকটা সিদ্ধান্ত নেওয়া যায়, এগুলো হয়তো আমরা একটু পরে যে কুইজ দিব, হ্যাঁ, তোমাদের অ্যাটেন্ডেন্সের জন্য, সেখানে এই ইনফরমেশন গুলো তোমাদের থেকে জানতে চাওয়া হবে। কিরকম? যে হ্যাঁ, যে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড ইই, এটা কিন্তু কি, দেখো ভালো করে, এই যে ইই, এই জায়গায় আমার টোটাল যে ভিএমএফ, ওটা কিন্তু জিরো পাইছি, রাইট, ইই জন্য, নট নেসেসারিলি যে আমি ব্যাটারির ভিতর বলতেছি। তার মানে তুমি যদি কোনো একটা ব্যাটারি সোর্স না দাও, তাহলে কোনো একটা শুধুমাত্র লাইন চিন্তা করো, সেখানে শুধুমাত্র লাইন চিন্তা করলে কোনো ওই স্ট্যাটিক কারেন্ট কি করতে পারবে না, তুমি বজায় রাখতে পারবে না। বুঝতে পারছো? এটা দিয়ে তুমি নিচ থেকে স্টেডি স্টেট কারেন্ট বজায় রাখতে পারো না। তুমি তখনই বজায় রাখতে পারো যদি বাইরে থেকে একটা কি দাও, এক্সটার্নাল সোর্স, যেমন ব্যাটারি, এটা প্রডিউস করো। আদারওয়াইজ তুমি কখনো কি, একবার দিছো, ওইটা একটা স্টেডি কারেন্টটাকে মেনটেন করতে পারবে না, আলটিমেটলি সেটা জিরো হিসেবে ডাই আউট করবে, শেষ হয়ে যাবে। আবার এখান থেকে আমরা একটু কিন্তু জিনিস জানলাম যে হ্যাঁ, যেটা, সেটা কিন্তু কি ছিল না, আর মানে কনজারভেটিভ ছিল না। এর কারণটা হচ্ছে সে শুধুমাত্র ব্যাটারির মধ্যেই ছিল, এর বাইরে যায় নাই। সো ইন দ্যাট কেস আমরা বলতে পারবো যে হ্যাঁ, যে যে ইএমএফটা পাইছিলাম, ওইটা হচ্ছে নন কনজারভেটিভ। আচ্ছা, আবার তুমি যদি ইলেকট্রোস্ট্যাটিকের বাইরে যাও, তখন কিন্তু ওই যে ভোল্টেজ আর পটেনশিয়ালের যে ডিফারেন্স, এটাকে সবসময় ইকুইভ্যালেন্ট হিসেবে চিন্তা করতে পারবা না কিন্তু। ঠিক আছে, এটা তোমাকে ইলেকট্রোস্ট্যাটিক কনসেপ্টটা যদি আসে, তখনই পারবা। আচ্ছা, আমরা একটু ট্রান্সফরমার এর মধ্যে বা যে মোশনাল ইএমএফ যেটা কি, এটা একটু দেখি। এটা দেখার আগে আমাদের একটা কেস আমরা একটু দেখি। এটা তোমরা আগে জানো, এই যে এই জিনিসটা, হ্যাঁ, এটা কি, একটা আহ, তুমি হিসেবে জেনারেটর হিসেবে চিন্তা করতে পারো। দ্যাট মিনস হচ্ছে তুমি এখানে একটা কি আছে, তোমার লুপ, হ্যাঁ, লুপ। আবার এখানে আছে হচ্ছে তোমার ম্যাগনেটিক ফিল্ড। এখন তুমি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি এই লুপটাকে কি করতে থাকো, ঘুরাইতে থাকো, ঠিক আছে, অথবা তুমি যদি একটা ব্যাটারি সোর্স দাও, এখানে ব্যাটারি সোর্স দাও, এখান থেকে ম্যাগনেটিক ফিল্ড দাও, তাহলেও কিন্তু ওই লুপটা ঘুরতে থাকবে। ঠিক আছে, যেটা আমরা মোটর বা জেনারেটরের প্রিন্সিপাল হতে জানি। একটু আসি, মনে করো যে আমরা যে এখন টপিকটা পড়বো, তো ওইখানে আমরা লেটস সে যে একটু আগে দেখছিলাম, উপরের দিকে, এই যে এখানটাই, এই যে এখানে এন এর মানটা আমরা একটা লুপ হিসেবে চিন্তা করতেছি, ফর সিম্পলিসিটি, ফর সিম্পল কনসিডারেশন আমরা এন এর মান একটা হিসেবে চিন্তা করতেছি। সো ভি এম এফ এর মান কি, মাইনাস ডি ফাই ডিটি। এখন আমরা ভি এম এফ এর জায়গায় তো কি লিখতে পারি, ই ডট ডিএল লিখতে পারি, রাইট, ই ডট ডিএল আকারে লিখা যায়। আবার দেখো সাই, এটার জায়গায় কিন্তু ইন্টিগ্রেশন অফ বি ডট ডিএস লেখা যায়, যেটা আমরা চ্যাপ্টার 8-এ বা 7-এর দিকে দেখছিলাম খুব সম্ভবত, চ্যাপ্টার 7, ভুল যদি না হয়। তোমরা লাস্টের দিকে চ্যাপ্টার 7-এর লাস্টের যে স্লাইডটা দেওয়া হয়েছিল, ওটা লাস্টের দিকে টপিকে দেখবে যে সাই সমান পি ডট ডিএস। এটা এরকম এই টাইপের একটা ম্যাথ করানো হয়েছিল, যেটা কিন্তু তোমাদের হয়তো সিটির জন্য ইম্পর্টেন্ট হতে পারে। আচ্ছা, তো এখন দেখো, এই এম এফ সমান যে আমরা বলতেছি যে ই ডট ডিএল ক্লোজ ইন্টিগ্রাল করবো আবার, অথবা কি করতে পারো, যে এখানে সাই ভি এম এর সময় ডি সাই ডিটি, তার আগে এটা অবশ্যই মাইনাস আছে, সাই জায়গায় কি লিখতে পারো, ইন্টিগ্রেশন অফ পি ডট ডিএস লিখতে পারো। ভালো কথা, তুমি লিখলা। এখন এই যে কন্ডিশনটা যদি তুমি দেখো, ম্যাগনেটিক ফিল্ড এটা যদি চেঞ্জ হয় সময়ের সাথে সাথে, ইন দ্যাট সিনারিও তুমি কিন্তু একটা ইলেকট্রিক ফিল্ড পাচ্ছ। ঠিক আছে, উল্টা ভাবে সত্যি, যদি ইলেকট্রিক ফিল্ডটা চেঞ্জ হয়। সো এই ক্ষেত্রে তিন ধরনের কন্ডিশন নিয়ে আসলে আমরা একটু কাজ করবো। সেটা কিরকম? যে প্রথমে আমরা একটা স্টেশনারি লুপ রাখবো, যে তার মানে কি, তোমার ইলেকট্রিক ফিল্ডটা চেঞ্জ হচ্ছে না, কিন্তু ম্যাগনেটিক ফিল্ডটাকে আমি চেঞ্জ করবো, দ্যাট ইজ কল্ড টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড, পি ফিল্ড। আবার আমি টাইম ভ্যারিং হিসেবে লুপটাকে কনসিডার করবো। তো লুপের মধ্যে যদি আমি ইলেকট্রিক ফিল্ডটাকে, সেটাকে যদি আমি সময়ের সাথে সাথে ঘুরাই, তাহলে কিন্তু কি হবে, তাহলে আমার ইলেকট্রিক ফিল্ডটা চেঞ্জ হচ্ছে, কিন্তু ম্যাগনেটিক ফিল্ডকে স্ট্যাটিক অবস্থা রাখবো, তখনও কিন্তু একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড পাবো। আবার আমি যদি এমন একটা কন্ডিশন চিন্তা করি যে, যেখানে আমার টাইম ভ্যারিং লুপও আছে, আবার ম্যাগনেটিক ফিল্ডটাও আছে, তো ইন দ্যাট সিনারিও আমরা কি পাবো, তাও একটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স পাবো। তো প্রথম যে কন্ডিশন, সেটাতে আসি, স্টেশনারি লুপ ইন টাইম ভ্যারিং ফিল্ড। আচ্ছা, তো মনে করো একটা
এরকম একটা লুপ আছে যেখানে তুমি এটা কারেন্ট ফ্লো করতেছো এবং একটা ব্যাটারির মাধ্যমে, এবং এখানে লুপটাকে তুমি চেঞ্জ করতেছো না, দ্যাট মিনস লুপটা স্টেশনারি অবস্থায় আছে। তুমি চেঞ্জ করতেছো কি, তুমি চেঞ্জ করতেছো ম্যাগনেটিক ফিল্ডটা। এখন ম্যাগনেটিক ফিল্ডটা যখন চেঞ্জ করতেছো, ভালো কথা, তুমি তো জানো যে ভিএমএফ সমান এই সূত্রটা একটু আগে লেখা যায়, আমরা দেখছিলাম উপরে। এখানে তুমি স্টকস এর যে থিওরি সেটা অ্যাপ্লাই করো, দ্যাট মিনস ই ডট ডিএল এর জায়গায় ডেল ক্রস ই। একইভাবে এই জায়গায় তুমি হ্যাঁ, ডেল ক্রস ই ডট ডিএস এভাবে লিখতে পারো স্টোকস এর থিওরেম অনুযায়ী, জাস্ট লাইনটাকে সারফেস ইন্টিগ্রাল ফর্ম করার জন্য। তো দেখো এখানে আমার ইন্টিগ্রেশনটা হচ্ছে উভয় পাশে হচ্ছে এখন কিসের সাপেক্ষে, ডিএস এর রেসপেক্টে, সারফেসের রেসপেক্টে। সো এটাকে তুমি যদি এখন বাদ দিয়ে চিন্তা করো, তার মানে কি ডেল ক্রস ই সমান মাইনাস ডেল ভি ডিটি আসছে, এবং এটা থেকে তুমি ইজিলি বুঝতেছো যে হ্যাঁ ডেল ক্রস ই এটা জিরো যদি না হয়, তার মানে ভিটা অবশ্যই অবশ্যই কিসের সাথে চেঞ্জ হচ্ছে, টাইমের সাথে সাথে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড। এবং এই যে টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ডের কারণে যে ইলেকট্রিক ফিল্ডটা ক্রিয়েট হবে, সেটা সেটা কিন্তু কখনো কনজারভেটিভ হবে না। ঠিক আছে, কনজারভেটিভ হইলে কি হতো, এটার কি পাইতা না, যে ডেল ক্রস ই সমান জিরো পাইতা। ডেল ক্রস ই সমান জিরো মানে কি, এটার কোনো কি নাই, সার্কুলেশন নাই। আহ বুঝতে পারছো, ক্রস প্রোডাক্ট জিরো, তার মানে কি সে, তার মধ্যে ঘূর্ণনশীলতা নাই। ঠিক আছে, শুধুমাত্র ওই যে আমরা যেরকম পড়ছিলাম যে ডেল ডট ই পজিটিভ অর নেগেটিভ, ওই ক্ষেত্রে কি হইতো, আমার হতো কি, শুধুমাত্র চার্জটা থেকে কোন একটা ম্যাগনেটিক ফিল্ড আউট আউট হচ্ছে অথবা সিঙ্ক হচ্ছে, রাইট, ওই ধরনের একটা কন্ডিশন হইতো, যেটা আমরা একটা স্টেশনারি ইলেকট্রিক ফিল্ডের জন্য চিন্তা করছি। কিন্তু যদি বিটা চেঞ্জ হয়, তাহলে অবশ্যই অবশ্যই কি হবে, একটা নন কনজারভেটিভ ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হবে, রাইট। এবং এটা অবশ্যই লেঞ্জের লটাকে অবশ্যই অবশ্যই ফলো করবে, এটা মানে অলওয়েজ, আদারওয়াইজ প্রিন্সিপাল প্রিন্সিপাল অফ এনার্জি কনভারসেশন এটা ভায়োলেটেড হবে, এবং তুমি এটা কখনোই ভায়োলেশন করতে পারবে না আর কি। আচ্ছা, আমাদের নেক্সট টপিকটা আসি, সেটা হচ্ছে কি মুভিং লুপ ইন স্ট্যাটিক পি ফিল্ড। এখানে হচ্ছে কি আমার মোশনাল ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে। লুপটা কি হবে, লুপটা আহ আমার কি হইলো, ঘুরবে। মানে ইলেকট্রিক লাইন দিয়ে যে লুপটা, সেটাকে তুমি মুভ করো, ফিল্ডটাকে কি করবা, স্থির রাখবা। তো আমরা একটু আসি চ্যাপ্টার এইটা, আমরা দেখছিলাম যে ম্যাগনেটিক ফোর্সটাকে কিউ ইন্টু ইউ ক্রস পি আকারে লেখা যায়। ঠিক আছে, যারা যারা ভিডিও দেখো নাই অবশ্যই দেখবা। তোমরা, আমি দেখলাম 118 জনের মতো রেসপন্স করছো। ঠিক আছে, তো বাকিটা কই, বাকিদেরকে অ্যাটেন্ডেন্স লাগবে না। ঠিক আছে, তো অবশ্যই অবশ্যই ক্লাসটা দেখবা এবং অ্যাটেন্ডেন্সটা ফিল আপ করবা। ঠিক আছে, এখন মোদ্দা কথা হচ্ছে যে তুমি ক্লাস করলে এইখান থেকে যে কোয়েশ্চেন গুলা, সেগুলো অ্যান্সারটা পাওয়া আর কি। আচ্ছা দেখি, যে এফ এম সমান কিউ ইউ ক্রস বি, এটা আসতেছে ডিফারেন্ট। এখন আমরা মনে করো এই যে ইলেকট্রিক ফিল্ড, এটাকে কি আকারে প্রকাশ করতে পারি, যে এফ ডিভাইড বাই কিউ। সেখানে এফ এম ডিভাইড বাই কিউ যদি করি, তাহলে ই সমান ইউ ক্রস বি আসে। আচ্ছা, একটু আগে তো আমরা ভি এম এফ সমান দেখছিলাম যে হ্যাঁ, যে ই ডি ডট ডিএল এভাবে লেখা যায়। তো ই ডট ডিএল এর জায়গায় ইউ ক্রস বি লিখলাম, রাইট। আচ্ছা, এই যে ম্যাগনেটিক ফিল্ড ইএমএফটা, সেটাকে আমরা বলতেছি মোশনাল ইএমএফ অথবা ফ্লাক্স কাটিং ইএমএফ। এটার কারণটা কি, কারণটা হচ্ছে যে আমার মোশনাল অ্যাকশনের কারণে, বুঝতে পারছো। তো এটা আসলে কোথায় পাওয়া যায়, এটা আসলে সাধারণত যে মোটর, জেনারেটর, বা আমরা যে এটা অল্টারনেটর বলতেছি, এই ধরনের কেসগুলোতে পাওয়া যায়। এই ধরনের কেসগুলোতে কি হয়, মোটরে তুমি কি করো, হুম, আবার জেনারেটরে তুমি স্পেশালি কি করো, জেনারেটরে তুমি একটা স্ট্যাটিক ম্যাগনেটিক ফিল্ডকে বসায় রাখো চুম্বকের মাধ্যমে। তারপর কি, তারপর তুমি করো কি, একটা আহ, যে কুণ্ডলী আছে ওটাকে ঘোরাইতে দেখো। ঠিক আছে, তো ওইখান থেকে তুমি কি পাও, ঠিক আছে, কারেন্টটা প্রডিউস করো, রাইট। অথবা মোটরসে তুমি কি করো, তুমি টাইমের সাথে তুমি একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কি কি দাও, একটা ব্যাটারি দিয়ে কারেন্টকে ফ্লো করো, তখন কি, তখন যদি আমার কি হয়, ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আমার কারেন্ট ফ্লো হয় আলাদা হয়, তখন ফোর্সের কারণে কি হতে থাকে, লুপটা ঘুরতে থাকে। লুপটা ঘুরতে থাকলে কি, আমার ফ্লাক্স গুলা কাট করতে থাকবে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড লাইন গুলোকে। সো ইন দ্যাট সিনারি আমরা তাকে বলতেছি মোশনাল ইএমএফ।
এখানটা যদি তুমি দেখো যে এদিকে ম্যাগনেটিক ফিল্ড সাই যাচ্ছে, এদিকে তুমি কি দিছো, যে একটা ডিরেক্ট কারেন্ট মেশিন হিসেবে চিন্তা করতেছো, ডিসি ডিসি মোটর টাইপের। অথবা তুমি ডিসি মোটর বলতে পারো, ডিসি জেনারেটর বলতে পারো। তুমি যদি লুপটাকে ঘোরাও তাহলে কি পাবা, ডিসি জেনারেটর। অথবা তুমি যদি বাইরে থেকে কি দাও, তুমি যদি বাইরে থেকে আহ ব্যাটারির মাধ্যমে কোনো কি দাও, ইলেকট্রিক ফিল্ড দাও, তাহলে এই লুপটা ঘুরতে থাকবে। সো ইন দ্যাট কেস লুপটা কিন্তু ঘুরতেই আছে, কারেন্ট ফ্লো হচ্ছে, ঘুরতেই আছে। দ্যাটস দ্য কেস। আচ্ছা, এখন এখানটায় তুমি চিন্তা করো যে হ্যাঁ, আমরা পি আর ইউ যেটা, সেটাকে পারপেন্ডিকুলার ডিরেকশনে চিন্তা করতেছি। ঠিক আছে, এটা এইদিকে হচ্ছে যেদিকে যেদিকটা সে কি করতেছে, ভেলোসিটি পাচ্ছে। আর ম্যাগনেটিক ফিল্ড যেটা আছে আমরা চিন্তা করতেছি সেটা পারপেন্ডিকুলার আছে। ইন দ্যাট সিনারিও তুমি কিন্তু কি, এই জায়গাটায় ভিএমএফ সমান ইউ ক্রস ডি জায়গায় সাইন 90 ডিগ্রি মান বসলে তো কি ওয়ান, তাহলে ইউ পি। আর এই যে টোটাল লাইন, তাকে যদি এল দিয়ে প্রকাশ করো, শুধুমাত্র এল ইন্টিগ্রেশন করার পর, তাহলে ভিএমএফ সমান ইউ পি এল লিখতে পারবো। ভালো কথা লিখলা। এখন আহ তুমি তো জানো যে এই কোশ্চেনটাতে আসো ইএম সমান ইউ ক্রস বি, অথবা এই ইকুয়েশনটাতে আসলে হবে এই জায়গাটাই। সো এখানে এল মানে কি, একটা ক্লোজ পথে তুমি ইন্টিগ্রেশন করছো, এখানেও ক্লোজ পথ। এখন তুমি এখানটায়ও স্টোকসের থিওরেম অ্যাপ্লাই করো, এখানটায় স্টোকসের থিওরেম অ্যাপ্লাই করো। স্টোকসের থিওরেম অ্যাপ্লাই করলে কি হবে, যে যে ডেল ক্রস ইএম ডট ডিএস একই হয়ে গেলে ডেল ক্রস ইউ ক্রস বি, এরকম একটা কন্ডিশন ক্রিয়েট হলো। বুঝতে পারছো? সো এটাকেও তুমি চাইলে ইউজ করতে পারবে, এটা সিনারিও অনুযায়ী আমাদের লাগবে আর কি। আর এখানে আমরা কিন্তু আগে থেকে একটা নেগেটিভ সাইন ইউজ করিনি, কারণ হচ্ছে আমরা যখন এই থিওরিটা ডেভেলপ করতেছিলাম যে এফ ইউ ক্রস ভি, এফ সমান ইউ ক্রস ভি, তো ওইখানটায় আসলে আমাদের কনসেপচুয়ালি লেঞ্জের লটা ইনকর্পোরেট করা ছিল। আচ্ছা, এখানটায় আমরা একটু দেখি যে হ্যাঁ, যে মনে করো যে ইকুয়েশন 9.10 থেকে একটু ফোকাস করি, এই যে এটা। ঠিক আছে, যদি একটু ফোকাস করো তাহলে দেখো, যদি যে ইকুয়েশন 9.10 যদি জিরো হয়ে যায়, তাহলে কি হয়, ইউর ভ্যালু জিরো, রাইট? কোনো কি নাই, কারণ বি তো আসলে কি আমার আগে থেকে কনস্ট্যান্ট আকারে দেওয়া ছিল, তার মানে ইউ, ইউ যেটা তুমি যে ভ্যালোসিটি দিচ্ছ সেটা জিরো হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে ইউর ভ্যালুটা কি হতে হবে, নন জিরো ভ্যালু হতে হবে। বুঝতে পারছো? অর্থাৎ এর মতো মোশন থাকতে হবে। আর যে ডিরেকশন, ইনডিউস কারেন্টের যে ডিরেকশন, হ্যাঁ, এটা হচ্ছে কি সেম হবে ইএম এর সাথে। ওকে, বা এখানে যেটা বলছে ইএম এর সময় ইউ ক্রস ভি। ওকে, আচ্ছা, এখন আমরা আরেকটা টপিক আছে যেটা কি মুভিং লুপ ইন টাইম ভ্যারিং ফিল্ড। এটা কিন্তু ইজি। আগে যে দুইটা তুমি টপিক একসাথে আনছো, লেটস সে এখানে কি ডেল ক্রস ই সমান এই জিনিসটা মাইনাস ডেল ডিভি ডিটি, আবার এখানে ডেল ক্রস ই সমান কি পাইছো, ডেল ক্রস ইউ ক্রস ভি। আলটিমেটলি এই দুইটা রেজাল্টকে তুমি ইন্টিগ্রাল ফর্মও বলতে পারো, যে ভিএমএফ সমান ওইখান থেকে যে ই ডট ডিএল, ভিএমএফ সমান ই ডট ডিএল, সেটা কি আমার স্টেশনারি কারেন্টের জন্য অথবা স্টেশনারি ম্যাগনেটিক ফিল্ডের জন্য, দুইটা রেজাল্টকে একসাথে যোগ করবো। এবং এখানে অবশ্যই একটা মাইনাস সাইন কিন্তু ছিল প্রথম টার্মটাতে, অবশ্যই সেকেন্ড টার্মটাতে না, এটা একটু খেয়াল রাখবা। এবং আমরা যদি এই ইন্টিগ্রাল ফর্মটাকে পয়েন্ট ফর্মে নিয়ে আসি, তখন ডেল ক্রস ই সমান কি মাইনাস ডেল ভি ডিটি প্লাস ডেল ক্রস ইউ ক্রস ভি, এই জিনিসটাতে আসছে না, রাইট? আচ্ছা, এই এই যে টপিক, এই জিনিসটা, এটা কিন্তু কি খুবই একটা মজার টপিক আর কি। এখন আমরা একটা এক্সাম্পল দেখি, এটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে। ঠিক আছে, আহ মনে করো কোন একটা কন্ডাক্টর বার, হুম, এটা একটা কন্ডাক্টর বার স্লাইড করা হচ্ছে এদিক থেকে এই পাশে, নিয়ে যাচ্ছে নিয়ে যাওয়া হচ্ছে ওয়াই ডিরেকশনে। ঠিক আছে, এবং এর মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ডও আছে। আচ্ছা, এখন মনে করো ফার্স্টের কন্ডিশনটা বলতে বারটা, যে বার সেটাকে ওয়াই ইজ ইকুয়াল টু 8 সেন্টিমিটারে তুমি কি করছো, যে স্থির অবস্থায় রাখছো, কিন্তু ম্যাগনেটিক ফিল্ডকে চেঞ্জ করতেছো। ম্যাগনেটিক ফিল্ডকে চেঞ্জ করতেছো সময় সাপেক্ষে, কিভাবে বুঝলাম, এই যে দেখো টি, টি আছে, তার মানে কি এটা সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে এই ফাংশনটা। আচ্ছা, এখানে কিন্তু ইউনিট নিয়ে দেখি, এখানে মিলি মিলি ওয়েবার পার মিটার স্কয়ার দেওয়া আছে, হ্যাঁ।
সো যদি ওয়েভার পার মিটার স্কয়ার দেওয়া থাকে তাহলে অবশ্যই যে পরবর্তী ক্যালকুলেশন গুলোতে দেখবে যে মিলি আসতেছে, ওইগুলো আসবে না, শুধুমাত্র অ্যাম্পিয়ার আর শুধু ভোল্টেজ, মিলি ভোল্ট অথবা মিলি অ্যাম্পিয়ার এই আকারে আসবে না। আচ্ছা, তোমাকে কিন্তু কি বের করতে বলছে, যে ভোল্টেজটা বের করতে বলছে, ইনডিউস ভোল্টেজটা কোথায়, এই পার্টটাতে, সেটা কন্ডাক্টিং বার একটা লোহার রড চিন্তা করতে পারো, কিংবা কোন একটা মেটালের পার্ট চিন্তা করতে পারো। আচ্ছা, পরবর্তী আরেকটা কেসের জন্য বের করতে হচ্ছে কি, যে বারটাকে স্লাইড করো বা একটা ভেলোসিটিতে, সেটা হচ্ছে কি ইউ এত, মানে এদিকে যে নিয়ে যাচ্ছ ওয়াই ডিরেকশনে, হ্যাঁ এটা ওয়াই জায়গায় কিন্তু এক্স জেড অথবা রো ফাই থাকতে পারে, তখন তোমাকে সেই অনুযায়ী কোঅর্ডিনেট সিস্টেমটা নিতে হবে, তোমার ক্রস গুণ কোঅর্ডিনেট সিস্টেম অনুযায়ী করতে হবে। এই জিনিসটা তোমরা একটু মিস করে ফেলো, যে হ্যাঁ আমার কোঅর্ডিনেট সিস্টেম চেঞ্জ হয়ে গেল, এখন তাই বলছি কি কনসেপ্ট চেঞ্জ হয়ে যাবে, কনসেপ্ট কিন্তু চেঞ্জ হবে না, চেঞ্জ হবে কোথায়, কোঅর্ডিনেট সিস্টেম অনুযায়ী তার ক্যালকুলেশনে চেঞ্জ হবে, রাইট? এখন মনে করো যে এই পার্ট এটাকে কি করছো তুমি, ইউ সমান 20 AY মিটার পার সেকেন্ডকে এই ডিরেকশনে নিয়ে যাচ্ছে, এবং বি সমান বলতেছে 4 AZ, তার মানে কি অবশ্যই কনস্ট্যান্ট। এবং লাস্ট একটা টপিক বা লাস্ট একটা ম্যাথের কন্ডিশন, সেটা কি, যে না তুমি একটা ভেলোসিটিতে মুভ করাচ্ছ আর ম্যাগনেটিক ফিল্ডটাকে চেঞ্জ করাচ্ছ, ঠিক আছে? আচ্ছা দেখি কিভাবে কন্ডিশনটা অনুযায়ী আমরা রেজাল্টটা বের করতে পারবো। ফার্স্ট, যখন আমরা কি কোনো ম্যাগনেটিক ফিল্ডটাকে চেঞ্জ করব, কিন্তু কিসে চেঞ্জ করবো না, ইলেকট্রিক ফিল্ডটাকে, তখন আমাদের সূত্র কি ছিল মনে আছে? মনে না থাকলে একটু দেখো, এই যে দেখো, ডেল ক্রস ই সমান এটা লিখা যায়, অথবা ভি এম এফ সমান এফ এ তুমি লিখতে পারবো, আমার তো দরকার ভি এম এফ, রাইট? ভি এম এফ এর ভ্যালুটা বের করতে পারবো সরাসরি সূত্র ইউজ করে, এই যে ভি এম এফ এখানে ডেল ভি ডিটি, তারপর তাকে কি করলাম, টি এস এর রেসপেক্টে ইন্টিগ্রাল করলাম। আচ্ছা, এখন এখানে কি কোন কোন হবে দেখো, এদিকে এক্স আছে এদিকে ওয়াই আছে, তার মানে সারফেসটা এক্স ওয়াই, রাইট? এখানে তুমি দেখো যে ওয়াই ডিরেকশনটা তুমি কতটুকু বলছিলে মনে আছে, যে পার্টটাকে 8 সেন্টিমিটারে নিয়ে গেছো, 8 সেন্টিমিটারে নিয়ে গেছো, 8 সেন্টিমিটারটাকে যদি তুমি কি কি আকারে লিখতে চাও, মিটার আকারে লিখতে চাও, তাহলে 0.08 না, রাইট? তো এই কারণে ওয়াই ভ্যালুটা 0 থেকে 0.8 মিটার পর্যন্ত নিছে, আর এক্স এর ভ্যালুটা 0 থেকে 0.06, দ্যাট মিনস এই যে সারফেস এরিয়া এটা, বুঝতে পারছো? হ্যাঁ, তুমি ডেল ভি ডিটি এটাকে টাইমের রেসপেক্টে একটা ইন্টিগ্রেশন করে নিবা, করে নিও পর, সিম্পল একটা ইন্টিগ্রেশন, একবার এক্স এর রেসপেক্ট একবার ওয়াই এর রেসপেক্ট, আশা করি তোমরা জানো এটা করতে কিভাবে হয়। এখানে টাইমটা কি চেঞ্জ হচ্ছে না, তার মানে অবশ্যই টাইম দিয়ে একটা ফাংশন আকারে লিখে থাকবে, কোন ডেফিনেট ভ্যালু পাবে না, কারণ এটা টাইমের সাথে সাথে কি চেঞ্জ হবে, আমার পটেনশিয়াল ফিল্টার চেঞ্জ হবে। তোমাকে যদি আমি বলে দিই যে হ্যাঁ পার্টিকুলার এই টাইমটাতে 6 সেকেন্ড পর কত হবে, 10 সেকেন্ড পর কত হবে, 15 সেকেন্ড পর কত হবে, ইন দ্যাট সিনারিও তুমি টাইমের ভ্যালুটা বসাবা, এবং অবশ্যই এখানে একটা তোমার ডেফিনেট মান পাবা, রাইট? আচ্ছা, আশা করি বুঝতে পারছো। আর এখানে ক্যালকুলেশন একটু সাবধানে করবো আগে থেকে, এখানে যদি ক্যালকুলেশন মিসও থাকে তুমি বসে দেখো, এখানে -3 কন্ডিশন গুলো করতে আস্তে আস্তে গুণ করে একদম হিসেব নিকেশ করেই বসাবা, বুঝতে পারছো? এখানে কিন্তু বিটা, আমি আবার বলছি বিটা কিন্তু কিসে দেওয়া ছিল, মিলি ওয়েভার, সো ইন দ্যাট সিনারিও এখানে 4 × 10⁻³ লেখা হয়েছে, ঠিক আছে? 4, আর মিলির জন্য 10⁻³ মুখস্থ করে এক্সামে আসিও না, দেখা যাবে যে ধরা খাইছো, আর ফাইনালে ক্যালকুলেশন ভুলের জন্য কোনো মার্কস তোমরা পাবা না, দ্যাট উইল অবভিয়াসলি ডিডাক্ট ইউর মার্কস। আচ্ছা, এখন আমরা পরবর্তী কন্ডিশনটাতে আসি। পরবর্তী কন্ডিশনটাতে কি ছিল, পাহাড়টাকে আমি ইউ ভেলোসিটিতে স্লাইড করাবো, কিন্তু ম্যাগনেটিক ফিল্ড এটা কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। তো দেখি, এখানে আমার ভি ইএমএফ যেটা ইউ ক্রস বি ডট ডিএল, রাইট? কোথেকে পাইছি, কেস বি, 2 নম্বর কেসে ছিল। এবং এখানটায় দেখো, আহ হুম, আচ্ছা আসি, যে ইউ ক্রস বি, ইউ কি ছিল আমার 20 AY, তো তুমি 20 AY লিখো, আর বি এর মান ছিল 4 AZ, তার মানে AY ক্রস AZ। হ্যাঁ, এটা যদি করো তাহলে কি হয়, ওয়াই ক্রস জেড, তার মানে এক্স এক্স ডিরেকশনে পাবা, এবং এক্স এর সাথে যদি কি করো ডিএল টা দেখো, ডিএল ডিএল টা হবে কি ডট ডিএক্স এ এক্স, এর কারণটা কি,
রাইট? এর কারণটা হচ্ছে কি, আমার এল, এই যে লেন্থ, এটা কোন দিক বরাবর আছে? এক্স বরাবর আছে, তার মানে এটা ইউনিট ডিরেকশনটা কোন দিকে? এক্স এর ডিরেকশনে। বুঝতে পারছো? তো তুমি যখন ডট করবা, এর একটা মজা জিনিস দেখো, তুমি যদি ম্যাগনেটিক ফিল্ডে সাম হাউ যদি কি দিতা, এ এক্স এ দিতা, তাহলে কিন্তু রেজাল্ট অনুযায়ী ডট গুণনের রেজাল্ট পেতা না। কেন? পি ডট এক্স, এখানে যদি এক্স থাকে, ওয়াই থাকে ওয়াই, আর এক্স জেড, আর জেড এ জেড আসবে। এ জেড আর এক্স কে যদি তুমি ডট গুণন করে বসে রাখো, তখন তো কিন্তু কি পাবা? রেজাল্টটা আলটিমেটলি জিরো। তার মানে এইখানটায় আমার ওয়াই ডিরেকশন আর জেড এর ডিরেকশন কোন দিক দিয়ে আমি চেঞ্জ করতেছি, অর্থাৎ বারটাই কোন দিকে মুভ করাচ্ছি, আমার ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে আছে, কোন বরাবর কাট করবে, আর এই দৈর্ঘ্যটা অর্থাৎ বারটা কোন দিকে আছে, বারটা মনে করে এক্স না থেকে এটাকে ওয়াই দিয়ে এইভাবে করলাম, লেটস সে বারটা মনে করো এরকম না থেকে এদিকে নিয়ে আসলাম, এই ডিরেকশনে, তখন কিন্তু কি চেঞ্জ আসবে, রাইট? বা খুবই চিকন বার, যেটা খুবই চিকন বার, যার ফলে তোমাদের এই যে পুরুত্ব, এটা হয়তো যে একটা লাইনের মতো হয়ে গেছে। এই ধরনের কেসগুলো তো অবশ্যই কি জিরো চলে আসবে। আচ্ছা, কোথায় ছিলাম আমরা? এই জায়গায়, হ্যাঁ। তো তুমি এখন বুঝতেছো, এখানে ডট পূরণ করে শুধু ইউপিএল এটাই পাবা। ই এর মান জানো, বি এর মান জানো, এল এর মানটা জানো, সেটা হচ্ছে কি দৈর্ঘ্যটা কত, 0.06। ঠিক আছে। সো আলটিমেটলি এখানে এল থেকে জিরো কিন্তু করতে হবে, এল থেকে জিরো, অর্থাৎ এইখান থেকে শুরু করে এইটুক পর্যন্ত। এটা উদ্দেশ্য হচ্ছে কি, আমার ওই লেঞ্জের লটাকে সবসময় কি রাখা, বজায় রাখা। বুঝতে পারছো? লেঞ্জের লটাকে তুমি যেন কি করতে পারো, এখানে ইম্পোজ করতে পারো। দেখেন একটা মাইনাস চলে আসতেছে অটোমেটিকলি, রাইট? আচ্ছা, এখন দেখি, এটাকে তুমি যদি চিন্তা করো যে এখন দুটাই ক্ষেত্রে যে আমার ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, ইলেকট্রিক ফোর্স সেটাও কি হবে, ইলেকট্রিক ফিল্ড সেটাও চেঞ্জ হবে, ম্যাগনেটিক ফিল্ডও চেঞ্জ হবে। তাহলে ইন দ্যাট সিনারিও তুমি দুইটা কেস এভাবে লিখতে পারবা, রাইট? এবং তুমি আগে দুইটা যে ক্যালকুলেশন করছো, যে প্রসিডিউর, এখানেও ক্যালকুলেশনটা অলমোস্ট দ্য সেম, সেম ক্যালকুলেশন। হ্যাঁ, তুমি ক্যালকুলেশন করবা, করে নর্মাল ক্যালকুলেশন জাস্ট কি, তোমাকে যদি বলে দিই, পিটাকে কি করলা, টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলা, সে লিখলা। হ্যাঁ, এখানে বিটাকে দেখো, একটা চেঞ্জ আছে, এখানে একটা মাইনাস ওয়াই আছে এক্সট্রা করে। তো ওই ওয়াই এর কন্ডিশনটা তোমাকে কিন্তু কি মাথায় নিয়ে কাজ করতে হবে, রাইট? যখন টিএস করতেছো ওয়াই এর সাথে করলে, তোমার ওই ওয়াই কে ভ্যালু দিতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, এখানে ওয়াই তো আমি ধরে নিচ্ছি তুমি এই ইন্টিগ্রেশনটা করতে পারো। ইন্টিগ্রেশনটা যদি করতে না পারো, অবশ্যই অবশ্যই আমাকে জানাবা, আমি ক্লাসে হাতে করে দেখাবো আর কি আসলে কেমন হয়। যদি এখানে এখানে আসলে খুব সুন্দর করে ব্রেক ডাউন করা আছে, আশা করি তোমরা পারবা। হুম। তো রেজাল্টটা মনে করি এরকম একটা কাছাকাছি মান আসছে। ঠিক আছে। আচ্ছা, এটা আসলে কি কি ব্যাপার দেখো, আহ মোশনাল ইএমএফ হচ্ছে সাধারণত কি নেগলিজিবল কম্পেয়ার টু দ্য ট্রান্সফরমার ইএমএফ। হোয়াট ইজ দ্য ট্রান্সফরমার ইএমএফ? দেখো, ট্রান্সফরমার ইএমএফ হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ডটা কি, যেখানে নিজেই মুভ করতো। আর মোশনাল ইএমএফ কোনটা ছিল? মোশনাল ইএমএফ ছিল হচ্ছে আমাদের যেখানে লুপটা মুভ করতো, রাইট? তো এইখানটায় এই কারণে এই কন্ডিশনটাতে বাদ দিয়ে দেওয়া হয়েছে, জাস্ট সিম্পল রাখার জন্য, একদম সিম্পল কন্ডিশনে রাখার জন্য। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের ওই যে কজ এ মাইনাস কজ বি সূত্রটা একটু ইন্ট্রোডিউস করানো হয়েছে, উদ্দেশ্য কি এখান থেকে তুমি যদি চাইলে কস এ মাইনাস কস বি 340 কমন নেওয়ার পর যদি করতে চাও, তো এখানে এটাকে বজায় রাখার জন্য এখানে এখন দেখো, তুমি এই একটা রেজাল্ট আসলো, কথার কথা। And এই রেজাল্টটাকে তুমি বলতে পারবো যে হ্যাঁ, এখানে আমার কি বড় চেঞ্জ হচ্ছে, উপায় বড় বড় চেঞ্জ হচ্ছে, বা টাইমের রেসপেক্ট বড় বড় টাইমের সাথে তো চেঞ্জ হচ্ছে। এটাকে তুমি চাইলে অন্যভাবে করতে পারো। ফার্স্ট অফ অল, পিএম এর সমান কি, মাইনাস টি সাই ডিটি। তুমি বি এর মান জানো, বি ডট টিএস, চাইলে ইন্টিগ্রেশন ওই আকারে করতে পারো, রাইট? আবার ডিওয়াই ডিটি থেকে তুমি ইউ এটা আনতে পারো, এটা তো জানো। তাহলে ওয়াই সমান কি, ইউটি। তো এখানে এখন তুমি যদি আহ সাই সমান যেটা পাইছো, হুম, সেটাকে যদি তুমি কি করো,
বিএমএফ অর্থাৎ দিশে ডিটি, এটাকে যদি ডিফারেন্সিয়েট করো তাহলে তুমি সেম কন্ডিশনই পাবা। বুঝতে পারছো? সো তোমার যেরকম মন চাই তুমি করতে পারো পরীক্ষায়, তবে প্র্যাকটিস করার সময় দুইটা পদ্ধতিতে প্র্যাকটিস করিও। প্র্যাকটিস করলে তো অসুবিধা নেই। এখানে একটা প্র্যাকটিস প্রবলেম দেওয়া আছে তোমাদের জন্য। আহ আমি আশা করবো তোমরা এটা করতে পারবা। এটা যদি করতে না পারো, ইন ইন দ্যাট কেস তোমরা আমাকে জানাও, অ্যান্ড অবশ্যই আমরা সেটা ক্লাসে চেক করবো। রাইট? আচ্ছা, এখানে একটা মজার ম্যাথ আছে। দেখি। মনে করো একটা লুপ দেখানো হচ্ছে ফার্স্ট অফ অল এই জায়গাটাই। এটা মনে করো জেড ওয়াই এক্স, যদি এক্স ওয়াই প্লেনে হয় তাহলে কিন্তু অনেকটা এরকম হবে। লেটস সে একটা এক্স ওয়াই প্লেন, এক্স ওয়াই জেড। দেখো তোমার প্রশ্নটা দেখো কি বলতেছে, যে অংশটাকে দেখি, কেন আমি চিত্রটা আঁকছি একটু পরে তুমি বুঝতে পারবা। যে এরকম একটা লুপ দিচ্ছে, এরকম একটা লুপ। হুম। এটা কি করতেছে, ম্যাগনেটিক ফিল্ড এদিকে আছে, এবং এই লুপটাকে হচ্ছে তুমি এই বরাবর ঘুরাচ্ছ, এরকম করে ঘুরাচ্ছ। ঠিক আছে, একটা কৌণিক বেগে ঘুরাচ্ছ। আসলে কৌণিক বেগে ঘোরালে আসলে কি হবে, একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে। সো এটা নিয়ে তোমাকে কোয়েশ্চেনটা ফার্দার আগাবে আর কি। এখানে ম্যাগনেটিক ফিল্ড অবশ্যই সময়ের সাথে চেঞ্জ হচ্ছে না, একটা ফিক্সড ম্যাগনেটিক ফিল্ড তোমাকে দিয়ে দিয়েছে। আর দেখো এই যে এ বি সি ডি এখানে লুপ দিছে, এই ডিসি অর্থাৎ এ বিটাকে কি রাখছো ফিক্সড রেখে, ডিসি যে অংশটাকে এটাকে ঘোরাচ্ছ। এটাই প্রশ্ন বলছে, ডিসি লুপটাকে তুমি ঘোরাচ্ছ, এবং এটা কি ফ্রিকোয়েন্সি, কোন ফ্রিকোয়েন্সিতে ম্যাগনেটিক ফিল্ড কাট করতেছে, 50 হার্টজে। তার মানে তুমি যদি দেখো এটা 50 1 সেকেন্ডে 50 বার করে কি একটা ম্যাগনেটিক ফিল্ডকে কাট করতেছে। হ্যাঁ, ফার্স্টে বলছে দেখো যে দ্য লুপ লাইস ইন দ্য ওয়াইজেড প্লেন এট টাইম ইজ ইকুয়াল টু টি ইজ ইকুয়াল টু 0। এটার জন্য আমরা আসলে চিত্রটা আঁকে দিলাম যে হ্যাঁ, যখন টি ইজ ইকুয়াল টু 0 ছিল তখন সে এরকম অবস্থায় ছিল, লুপটা এরকম অবস্থায় ছিল। এখান থেকে সে স্টার্ট করছে এরকম করে ঘোরাটা। আর ম্যাগনেটিক ফিল্ড অবশ্যই তো এক্স এর দিকেই ছিল। রাইট? ম্যাগনেটিক ফিল্ডটা শুধুমাত্র এক্স বরাবর ছিল। এখন তোমাকে বলতে হ্যাঁ, তুমি একটা ম্যাগনেটিক ইএমএফ বাইর করো যখন হচ্ছে টাইমের ভ্যালুটা হচ্ছে 1 মিলি সেকেন্ড। আবার সেকেন্ড কন্ডিশন বলতেছে যে ইন্ডিউস কারেন্টটা বের করো যখন হচ্ছে যে টাইমের ভ্যালুটা 3 মিলি সেকেন্ড। তো দেখি কিভাবে করা যায়। তো এখানে কন্ডিশন অনুযায়ী তুমি বুঝতেছোই যে এখানে লুপটা চেঞ্জ হচ্ছে, নট নেসেসারিলি দ্য ম্যাগনেটিক ফিল্ড। এটাকে তুমি চেঞ্জ করতেছো। সো বিএমএফ সমান কি, ইউ ক্রস বি, এটা করে ডিএল করবা, ইন্টিগ্রেশন করবা, যেটা একটু আগে দেখে আসছো। এখন ডিএলটা আসলে কোথেকে বের করবো? রাইট? ডিএলটা হচ্ছে চিত্র দেখে আসো। চিত্রতে আমরা কি বলতেছে, ডিএল এই দিক বরাবর আমার কি হচ্ছে হচ্ছে ডিজেড। এখানে হচ্ছে আমাদের কি একটা কি দিয়ে দিছো, আর এর ভ্যালু দিয়ে দিছো। রাইট? আর এর ভ্যালু দিয়ে দিছো, তো তুমি ওইবার চিন্তা করো ডিএলটা, যে এই লুপটা ডিসি, এটাকে তুমি কি করতেছো, চেঞ্জ করতেছো না, ডিসি ডিসিটাকে কি করতেছো, কাট করতেছে। রাইট? এই ডিসিটা ঘুরতেছে। সো এই ডিসিটার ডিরেকশনটা কোন দিকে, এই ডিসি ডিরেকশন হবে অবশ্যই ডিজেড এর দিকে। সেজন্য ডিএলটাকে আমরা বলছি ডিজেড এজেড। আচ্ছা, আবার ইউ সমান কি লেখা যায়, হ্যাঁ আমার একটা সময়ের সাথে সাথে সরণের পরিবর্তনটাকে লেখা যায়। তো ডিএল প্রাইম হিসেবে লিখতেছে, এবং এটাকে আমরা চাইলে কি লিখতে পারি, চেঞ্জ হচ্ছে দেখো এই বরাবর। হ্যাঁ, তুমি এই বরাবর যেহেতু ঘুরতেছে, মনে করো লুপের এই বরাবর তুমি ঘুরতেছো। এই বরাবর ঘুরলে তোমার জন্য এদিকে যদি এই ডিরেকশন, এই ডিস্টেন্স টুকু, এইটুকু ডিস্টেন্স যদি রো হয়, এখানে যদি অ্যাঙ্গেল হয় ফাই, তো ইন দ্যাট সিনারিও তুমি রো ডি ফাই পরিমাণ কি করতেছো, ঘুরতেছো। রাইট? তো এই কারণেই ডিএল প্রাইম থেকে রো ডি ফাই লিখছে, ডিটি তো আছে। এখন ডি ফাই ডিটি মানে কি, ফাইটা হচ্ছে মানে একটা অ্যাঙ্গেল, সময়ের সাথে সাথে আবার কোন একটা অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে, তার মানে কি অবশ্যই চেঞ্জ হচ্ছে তার কৌণিক বেগের। মানে ডিফাইডিটি দ্যাট ডিনোটস দ্য ওমেগা, যেটা তোমার কি বোঝাচ্ছে, অ্যাঙ্গুলার ভেলোসিটি বোঝাচ্ছে। মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি কোথা থেকে বের করবো? ফার্স্ট অফ অল দেখো এই যে রো,
এটুক থেকে এটুকু দূরত্বটা রো 4 সেন্টিমিটার তোমাকে দিয়ে দিয়েছে। আর ডি জেড বরাবর যে দূরত্ব সেটা তো অবশ্যই 3 সেন্টিমিটার। আচ্ছা, এবং ওমেগা সমান আমরা জানি 2s/f। এখানে 50, এফ এর মান হচ্ছে 50 হার্স। ইন দ্যাট সিনারিও তুমি ওমেগা কে বলতে পারো যে 100 পাই। ঠিক আছে। এখন তুমি যদি ইউ আর টি এল এটাকে একটা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে চিন্তা করো, তাহলে অবশ্যই পি সমান কি পাচ্ছ, পি নট এ এক্স, রাইট? কোত্থেকে? এখান থেকে বি নট এর ভ্যালু হচ্ছে 50। আচ্ছা, এখন দেখো এই টপিকটা যেটা চ্যাপ্টার 2 তে তোমরা আসলে পড়ছো। হ্যাঁ, আমাদের তো আসলে কি এখানে রেক্টেঙ্গুলার সিস্টেমে নিয়ে আসবো, কারণ এক্স ওয়াই জেড আকারে ছিল। কিন্তু আবার ওই তোমার যে সরি আমাদের যে কি এই জিনিসগুলা ইউ, ওমেগা বা ইউটাকে আমি চিন্তা করি, ইউটা আসলে আমাদের কিসে দেওয়া আছে? পাই, মানে সিলিন্ড্রিক্যাল সিস্টেমে। তাহলে আমার ম্যাগনেটিক ফিল্ডে তো দেওয়া আছে কিসে? ম্যাগনেটিক ফিল্ডে দেওয়া আছে একটা কার্টেশিয়ানের জন্য। So আমার এই কার্টেশিয়ানটাকে কোথায় নিয়ে যেতে হবে? সিলিন্ড্রিক্যালে নিয়ে যেতে হবে। সো ইন দিট সিলিন্ড্রিক্যাল টু রেক্টেঙ্গুলার যদি নিতে চাই, এখানে দেখো এ এক্স, এক্স এর জায়গায় কি লেখা যায়? এ রো এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এফ আই ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যেটা চ্যাপ্টার 2 যে আছে। চ্যাপ্টার 2 52 আমার পেজটা তোমরা দেখলেই পাবা। অবশ্যই পিডিএফ এর 52 নাম্বার। তো এখানে গেলে এই রিলেশন গুলো পাবা। এবং চ্যাপ্টার 2 তে এটা কি করা আছে, প্রুফ করা আছে। প্রুফটা আমার লাগতেছে না, আমার দরকার হচ্ছে যে এখানটা আসলে আইডিয়াটা কি। এবং এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার সমান কি সাইন কস ফাই, এবং ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যেটা লিখতে পারবো আমরা সাইন ফাই। তো এই আইডিয়াটা এখানে ইউজ করা হয়েছে যে পি নট এ এক্স, এক্স এর জায়গায় কি লিখছে? সিম্পলি কস ফাই এ রো মাইনাস সাইন ফাই এ ফাই। একদম তোমরা যদি দেখো সেম জিনিস। ঠিক আছে, এ রো এটার জায়গায় লিখছো তোমরা কস পাই, আর ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই জায়গায় লিখছো তোমরা সাইন পাই, রাইট? এখন বি নট এটা কি বলে দিছে যে এত মিলি ওয়েবার। সো এটাকে তুমি ওয়েবারে নিয়ে, শুধু ওয়েবারে নিয়ে গেলে 50টাকে 1000 দিয়ে ভাগ করে দিবা, 0.05 আসলো বি নট এর ভ্যালু। এখন ইউ ক্রস বি। হ্যাঁ, বি এর ডিরেকশনটা দেখো এখানে কি রো ডিরেকশন একটা আছে আর পাই ডিরেকশন আছে, তাহলে এই দুটো এখানে বসাইলাম প্লাস মাইনাস সাইন সহ। আর আমাদের ইউ এটা শুধুমাত্র ছিল ওয়াই ডিরেকশনে, তাহলে এখানে রো ওমেগা এটা বসালাম। এবং সিম্পলি তুমি ক্রস গুণন যদি করো এখান থেকে এই রেজাল্টটা পাবা। আশা করি এটুকু তোমরা জানো, পারবা। এখানে তোমরা মানগুলো বসাবা, ইউ ক্রস ভি এটুকু আসছে। এরপর তুমি ডট ডিএল করবা। ডট ডিএল কার সাথে ছিল? মনে আছে ডিজেড ডিএল ছিল কি, ডিজেড এ জেড। এখন দেখো এই ভেক্টরটা ডিরেকশনটা কি এজেড এ আছে, এজেড। তুমি যদি নর্মালি ক্যালকুলেশন করো আর কি এজেড, এজেড আর এজেড যদি ডট গুণন হয়ে যায় তাহলে কি তোমার কাজ শেষ। হ্যাঁ, রেজাল্টটা শুধু আর ডিজেড আকারে লিখতে পারবো, মানে 1 আসবে কি, এজেড ডট এজেড করলে 1। আচ্ছা, এই ক্যালকুলেশনটা এখানে গেল, করতে পারবো আশা করি। তারপর ভি এম এফ সমান করতে আসবে ইউ ক্রস ভি ডট ডিএল, এটাকে ইন্টিগ্রেশন করবা, তো এই রেজাল্টটাকে ইন্টিগ্রেশন করবা। ইন্টিগ্রেশন করলেই তোমরা রেজাল্টটা পেয়ে যাবা। আমি আবারও বলছি ক্যালকুলেশন গুলো হাতে করবা, যেন কোনো ভেজাল না হয়। আচ্ছা, এখন এইখানটায় দেখো তুমি তো মান, তোমাকে মান বের করতে বলছে তাই না? মানটা কোথায় বের করতে বলছে? যে টি এর মান যখন 1, টি এর মান যখন 3, তখন একবার ইএমএফ এর মান, একবার ইনডিউস কারেন্ট এর মান, এটা তোমাকে বের করতে বলছে। এখন পর্যন্ত তুমি আসলে কি করছো? তাকে মাত্র কি যে কিভাবে কি ভিএমএফ পর্যন্ত আসতে পারবে তা লিখছো, এখনো কাজ শেষ হয় নাই। দেখো ফাই এখানে, সরি এখানে কি লিখছে? ফাই লিখছে কস ফাই। হ্যাঁ, ওমেগা সমান তো ডি বাই ডিটি, এটা আমরা জানি যে কোণের পরিবর্তনটা হচ্ছে কার সাপেক্ষে? সময় সাপেক্ষে। তার মানে ফাই সমান ওমেগা টি প্লাস সি নট লেখা যায়। এখন তুমি যদি এখানে ফাই সমান ওমেগা নট প্লাস সি নট লিখো, কোথায় লিখছি? ইন্টিগ্রেশন করে, রাইট? এটা কঠিন কিছু না। সি নট এর ভ্যালু পাই বাই 2 হবে। কেন পাই বাই 2 হবে? এই যে দেখো ইনিশিয়ালি কই ছিল আমরা বলছিলাম, মনে আছে? ইনিশিয়ালি সে ছিল এইখানটাই। সো তুমি যদি দেখো এখানে আমরা ফাইটা ডিফাইন করতেছি এখান থেকে এইটুকু পর্যন্ত কতটুকু, রাইট? সো অবশ্যই এটা কত হবে? 90 ডিগ্রি হবে। ঠিক আছে, এটা হবে 90 ডিগ্রি। সো ফাই সমান ওমেগা টি প্লাস পাই বাই 2 এটা তুমি লিখে দিলা, ভালো কথা। এখন এই ফাইটাকে তুমি এটা রিপ্লেস করে দাও। তার মানে ভি এম এর সমান এরকম একটা কন্ডিশন আসবে। এখন টি এর মান তুমি যদি 1 বসাই দাও, রাইট? টি এর মান যদি 1 বসাই দাও তাহলে কি তুমি
ওই 1 মিলি সেকেন্ডের জন্য কি পরিমাণ কি পাচ্ছ ভোল্টেজ ইনডিউসেস সেটাকে লিখতে পারবা, রাইট? এখানে একটু খেয়াল রাখবা যে হ্যাঁ, আমরা যখন মিলি ভোল্টে রাখছি সবকিছুই মিলিতে রাখছি, এই কারণে টি এর মানটা 1 মিলি সেকেন্ড তুমি নিতে পারবে। যদি সবকিছু ভোল্টে রাখতো তখন টি এর ভ্যালুটাকে কিন্তু 1 মিলি সেকেন্ড ওয়ান বলতে পারতো না, সেকেন্ডের রেসপেক্টে তোমাকে টি এর ভ্যালুটা কোথায় নেওয়া লাগতো, 1 মিলি সেকেন্ডটাকে আবার কি ওই যে সেকেন্ডকে নিয়ে যাওয়া যেত, অর্থাৎ 1/1000 আকারে লিখতে হতো। ঠিক আছে, এইসব বিষয়ে সাবধান থাকবা। সেটা 1 মিলি সেকেন্ড আর আদার্স কিছু। আচ্ছা, ওমেগার সমান আমরা কত পাইছিলাম মনে আছে? 100 পাইছিলাম, রাইট? হ্যাঁ, 100 পাই, 100 পাইটা এখানে লিখছে। আর টি এর মান অবশ্যই তোমরা কি করবা, একটু পুট করে দেখিও, হ্যাঁ, কখন কি আসে। 1/1000 লিখতে হবে, 1/1000। টি এর মান 1/1000 করলে কি 100 গুণ 1/1000 মানে কি 100/1000 সমান 0.1, এটা যেন কি ঠিক থাকে। সরাসরি 1 সেকেন্ড বলে 1 মিলি সেকেন্ড তো ওয়ান বসে দিতে পারবা না টি এর জায়গায়। আর আই সমান কি ভিএমএফ বাই আর, এখানে দেখো আর এর ভ্যালু তোমাকে দিয়ে দিচ্ছে 0.1 ওহম। সিম্পল, ভিএমএফ বাই আর, ভিএমএফ এর ইকুয়েশনে তুমি জানো টি এর মান তোমাকে দিয়ে দেওয়া হয়েছে প্রশ্নে, তুমি সঠিকভাবে বসালেই কাজ হয়ে যাবে। সেম কন্ডিশনে 9.2টা দেওয়া আছে একটা প্রশ্ন, এটাও ট্রাই করবা। আর 9.3 ইম্পর্টেন্ট না। আচ্ছা, লাস্ট একটা টপিক আমরা দেখি, ডিসপ্লেসমেন্ট কারেন্ট। এটার কথা আমরা আগেও হয়তো একবার বলছিলাম চ্যাপ্টার 5 পড়ানোর সময়, যে আমাদের দুই ধরনের কারেন্ট আমরা আগে পড়ছিলাম, একটা হচ্ছে কনভেকশন কারেন্ট, আর একটা হচ্ছে কন্ডাকশন কারেন্ট, আর আরেকটা আরেক ধরনের কারেন্ট নিয়ে আমরা পড়বো বলছিলাম যেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট কারেন্ট। আর ডিসপ্লেসমেন্ট কারেন্ট নিয়ে তুমি ইউটিউবে অনেক ভিডিও দেখতে পারবা, আমরা এখানে একটু শর্টলি দেখে যাই ঘটনাটা আসলে কি। এটার জন্য আসলে চিত্রটা এঁকে রাখা, এটা আমরা দেখি ঘটনাটা আসলে কিরকম। মনে করো এখানে একটা ব্যাটারি লাগাইছো, প্লাস মাইনাস চার্জ আছে। তোমরা এখানে একটা ক্যাপাসিটর লাগাইছো, এটা হচ্ছে একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর। লিখতে গেলে ঝামেলা হচ্ছে, সো আই গেস তোমরা বুঝে নিবা, এটা হচ্ছে একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর। এখন তুমি জানো যে এটা ক্যাপাসিটরের মধ্যে দিয়ে কিন্তু কারেন্ট ফ্লো হয়, হ্যাঁ। যদি তুমি একটা ডিসি কারেন্ট ফ্লো করো তাহলে কি একটা সময় কারেন্টটা গিয়ে ডাই আউট করবে, যখন এই পাশে আর এই পাশে চার্জ সমান হয়ে যাবে। আর কিন্তু তুমি যদি এখানে এসি কারেন্ট ফ্লো করো তাহলে অবশ্যই অবশ্যই তুমি অলওয়েজ কারেন্ট ফ্লো পাবা, রাইট? এখন দেখো, এখানে আমার তো কারেন্ট ফ্লো হচ্ছে, এই পথে কারেন্ট ফ্লো হচ্ছে, অবশ্যই হচ্ছে, কিন্তু কারেন্ট ফ্লো তো আমার কি কারণে হতে পারে, হয় কন্ডাকশন কারেন্ট, অর্থাৎ কোন একটা ম্যাটেরিয়ালে ফ্রি চার্জ আছে ওই কারণে, অথবা কনভেকশন কারেন্ট, যেটা আমরা বলছিলাম ডাইলেকট্রিকের মধ্যে দিয়ে তুমি যদি স্পেশালি ফ্লো করাও। বাট এখানে তুমি আলাদা করে তো ফ্লো করাচ্ছ না চার্জ দিয়ে, রাইট? তারপর একটা কারেন্ট ফ্লো হচ্ছে, ঠিক আছে, কারেন্ট ফ্লো না হলে এখানে কারেন্ট এখানে কারেন্ট সেম থাকতো না। তার মানে এই যে কারেন্ট, এই কারেন্ট যদি সমান হইতে হয়, তার মানে সেম পরিমাণ কারেন্ট এই জায়গায় ফ্লো করার উচিত, রাইট? আদারওয়াইজ একটা ডিসকন্টিনিউটি ক্রিয়েট হবে। তো এই জিনিসটাকে কিভাবে এনকাউন্টার করা যায়, আর এটা হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ড এখানে এখানে বোঝানো হয়েছে। মনে করো যদি কি হয়, এই পাশে একটা কারেন্ট ফ্লো করে, তাহলে এই পাশে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে, এবং এই ম্যাগনেটিক ফিল্ড অবশ্যই কই থাকবে, এখানেও থাকবে। তো এই ডিসপ্লেসমেন্ট কারেন্টটাই হচ্ছে অ্যান্টেনার মাধ্যমে কোনো সিগন্যাল যে তুমি পাঠাচ্ছ ওইটার কনসেপ্ট। তো এটাকে অনেক সময় এভাবে বলা হয় যে ম্যাক্সওয়েলের ইকুয়েশনটার আরেকটু মডিফিকেশন করা হয়েছে, ম্যাক্সওয়েল নিজেই করছে। আচ্ছা, সো ফার্স্ট অফ অল আমরা দেখি যে ম্যাক্সওয়েলের ইকুয়েশন থেকে আমরা ডেল ক্রস এইচ সমান তো জানি যে জে, রাইট? এখন মনে করো আহ, যে ডাইভারজেন্স অফ এ কার্ল, অর্থাৎ ডেল ক্রস এইচ, এটা অবশ্যই অবশ্যই জিরো হবে, হ্যাঁ। এটা হচ্ছে কনসেপচুয়ালি, তুমি যদি একটা কি নাও, ডেল ক্রস এইচ মানে কোনো একটা সার্কুলেশন নাও, তাকে যদি আবার কি করো ডাইভারজেন্স করতে হয়, তুমি অবশ্যই কি পাবা, জিরো পাবা। ইন দ্যাট সিনারিও তুমি ডেল ডট জে সমান পাচ্ছ জিরো, ঠিক আছে। এখন এই যে আমরা বলতেছিলাম কন্টিনিউটি অফ কারেন্টটাকে তুমি বজায় রাখতে চাচ্ছ, হ্যাঁ। সো ডেল ডট জে সমান কি ছিল, মাইনাস ডেল ভি ডিটি, রাইট? এবং এটাকে কিন্তু জিরো করতে পারবা না, এটা জিরো হলে কি হয়ে যাবে বলো তো? এটা জিরো হলে ওই যে আমার এখানটায় জিরো হয়ে যাবে, এখানে কারেন্ট আছে এখানে কারেন্ট আছে, ইজ দ্যাট পসিবল? অবভিয়াসলি নো,
রাইট, তাহলে এটাকে আসলে কি করতে হবে, সমান করতে হবে। তার মানে ডেল ক্রস এইচ সমান শুধু জে না, শুধু জে না, কখন টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে। বুঝতে পারছো? নর্মালি রো ভি, মানে রো ভি যদি কি হয়ে যেত, কনস্ট্যান্ট না থেকে, অর্থাৎ এটা কিন্তু মনে ছিল ডেল রো যে সমান মাইনাস ডেল রো ভি ডিটি, এটা তখন হইতো যদি রো ভিটা টাইমের রেসপেক্টে কনস্ট্যান্ট হইতো। আমরা বলতেছিলাম স্টেডি স্টেট কারেন্ট ফ্লো এর কারণে এটা হয়। তোমরা অনেকে আমাকে কোন একটা সেকশনে কোয়েশ্চেন করছিল রো ভিটা এখানে কি হয় কনস্ট্যান্ট, আমি বলতেছিলাম যে হ্যাঁ, কোন একটা পার্টিকুলার টাইম টাইমে চিন্তা করো, টাইম পিরিয়ড। সো এই টাইম পিরিয়ডে তোমরা যদি কি করো, যে মনে করো একটা সারফেস, হ্যাঁ, So একটা টাইম পিরিয়ডে যদি যেই পরিমাণ কারেন্ট আসতেছে ঠিক সেম পরিমাণ কারেন্ট যায়, তার মানে চার্জের ফ্লো কখনোই পরিবর্তন, চার্জ এখানে চার্জের পরিমাণটা কখনো চেঞ্জ হচ্ছে না। যে পরিমাণ চার্জটা ঢুকতেছে সেম পরিমাণ চার্জে কি করতেছে এখানটায় বেরিয়ে যাচ্ছে। সো এই যে চার্জ বেরিয়ে যাচ্ছে, তার মানে কি অবশ্যই আমার কি হবে, অবশ্যই অবশ্যই আমার আহ রোভিটা কনস্ট্যান্ট হবে, তাতে বলে রেজাল্ট জিরো পেতে। বাট টাইম ভ্যারিং ফিল্ডের ক্ষেত্রে তো এই রোভি কি না, টাইম ভ্যারিং কন্ডিশনে এই রবি তো আর কি হবে না তোমার, জিরো কনস্ট্যান্ট থাকবে না। তো ওই কেসটাতে তুমি কি করবা? ঠিক আছে, বা তুমি যে এই যে চিত্রটা বলতেছো, যে বলতে পারো যে স্যার এখানে তো টাইম এর সাথে চেঞ্জ হচ্ছে, অবশ্যই হচ্ছে। এই রেসপন্সটা কিন্তু একটা ট্রানজিয়েন্ট রেসপন্স, রাইট? এটা গিয়ে কি হয়ে যায়, ডাই আউট করে। হ্যাঁ, আবার তুমি যদি এখানে এসি কারেন্ট দাও তাহলে তো অবশ্যই একটা টাইম টাইম ভ্যারিং ফিল্ড পাবাই। আচ্ছা, এখন এই যে তুমি কি পাইলা ডেল ক্রস এইচ ওয়ান জে, এটাকে একটু মানে কি করলো, মডিফিকেশন করে প্লাস জে দিয়ে করলো। এই জেডিটা আসলে কি, এই জেডিটাই হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট কারেন্টের জন্য যে কারেন্ট ডেন্সিটি, রাইট? এখন এই জেডিটাকে আমরা আসলে একটু দেখি কিভাবে এটাকে মানুষ করা যায়। হুম, সো ডেল ডট ডেল ক্রস এইচ, এটা তো জিরো হবে অবশ্যই, তাহলে এটা সমান ডেল ডট জে প্লাস ডেল ডট জেটি বলতে পারবা। তো এখন তোমরা যদি কি করো, এখানে জিরো লিখো, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, ডেল ডট জেড সমান মাইনাস ডেল ডট জে। এখানে কিন্তু দেখো ডেল রো ভি ডট ডেল টি, এইটার ভ্যালু জিরো হয়ে যায় নাই, ভ্যালু জিরো হচ্ছে টোটাল সামটা, রাইট? আবার রো ভি যায় কি লেখা যায় ডেল ডট টি, তার মানে তুমি যদি এখানে ইন্টারচেঞ্জ করো, অর্থাৎ ডেল অপারেশনটা পরে করবা, ডিফারেন্সিয়েশনটাকে আগে করবা, ইন দ্যাট কেস তখন তুমি আর এটা কি লিখতে পারো, ডেল ডট ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু টাইম ফর দ্য কি কারেন্ট ডেন্সিটি, চার্জ ডেন্সিটি টি। সো জেড এর সমান কি লিখতে পারতেছো, যে ডেল ডি, ডেল ডিভাইড বাই ডেল টি। ঠিক আছে, তো এই যে ডেল ক্রস এইচ, এটাকে এখন একটু কারেকশন করে এইভাবে লিখছো, জে প্লাস ডেল ডি প্লাস ডিভাইডেড বাই ডেল টি। এই যে জেডি, এটাকে আমরা বলতেছিলাম যে ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডেন্সিটি, রাইট? নতুন একটা কনসেপ্ট চলে আসছে। আর যেটাকে আমরা বলতেছি নর্মালি কন্ডাকশন কারেন্ট। সেখানে দেখো, নর্মালি যদি তুমি কি চিন্তা করো যে হ্যাঁ এখানে কারেন্ট ফ্লো হচ্ছে, হুম, একটা সারফেস চিন্তা করতেছে ভিতরে, রাইট? এখন তুমি যদি এটা কি কি হিসেবে চিন্তা করো যে তোমাদের যে এখানে লুপ কারেন্ট হচ্ছে, যে সারফেস কারেন্ট হচ্ছে, এটা একটু কি হয়ে যাবে, এরকম শেপটা একটু নিচের দিকে নেমে আসবে। ঠিক আছে, ওভাল শেপের কারণে, এটা কারণ কি ওই জেডির কারণে। বুঝতে পারছো? এখানে অবশ্যই তোমাদের যে কারেন্ট ডেন্সিটি কি ছিল, যে কন্ডাকশন কারেন্ট ডেন্সিটি যে, আর 9.7 একটু দেখি, এই যে এটাকে একটু মডিফিকেশন করে আমরা কি লিখলাম, জেডি লিখলাম, হ্যাঁ। তো এখানে আমার জেডির কিন্তু একটা কি আছে, মেজর কন্ট্রিবিউশন আছে। এবং আমরা যে বলতেছিলাম যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রোপাগেশন কোন একটা অ্যান্টেনা দিয়ে, মানে রেডিও আর টিভি, এই ধরনের কেসগুলোতে এই জেডি কনসেপ্টটা ছাড়া আসলে পসিবল না। বুঝতে পারছো? তুমি অ্যান্টেনা থিওরি যখন পড়তে যাবে তখন দেখবা যে হ্যাঁ, অ্যান্টেনা আসলে কি একটা মেটাল, মেটাল প্যাচ টাইপের, সিম্পলি একটা মেটাল। হুম, বা আমরা যদি একটু ছোট্ট করে একে বোঝানোর চেষ্টা করি, মনে করো এখানে একটা এসি কারেন্ট সোর্স, এরকম টাইপের জিনিস, সেখানে কারেন্টটা ফ্লো হয়ে গিয়ে এই জায়গা থেকে ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট এবং করে বাইরে হবে, রাইট?
এই এই টাইম ভ্যারিং ম্যাগনেটিক ইলেকট্রিক ফিল্ড আবার একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করবে, ওই টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড আবার একটা টাইম ভ্যারিং ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করবে। এইভাবে হচ্ছে ওয়েভটা আসলে কি হয় আহ আগাইতে থাকে আর কি। তো আমি তোমাদেরকে একটা ভিডিও এখানে লিঙ্ক দিয়ে দিব, যদি থাকে অ্যান্টেনা কিভাবে কাজ করে দেখে নিও, ইন্টারেস্টিং একটা টপিক। তো এই যে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে কোনো একটা ওয়েভ যদি প্রপাগেট করতে হয়, ইন দ্যাট সিনারিও তোমাকে জেডির কনসেপ্টটা নিয়ে আসতে হবে। ঠিক আছে? ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো যে আমি কি বলতে চাচ্ছি। এখন তুমি যদি আইডিটা বের করতে চাও মানে ডিসপ্লেসমেন্ট কারেন্ট, তাহলে সিম্পলি কি করবা, এটাকে ইন্টিগ্রেশন করবা। হুম, ইন্টিগ্রেশন করলে যেটি জায়গায় ডেল ডি ডিভাইড বাই ডেল টি এটাও লিখতে পারো। আচ্ছা, এই আর কি তোমাদের টোটাল কনসেপ্টটা। আমরা একটু ম্যাথ দেখে আগাই। হুম, যে কি বলতেছে, একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর আছে, যেইটার হচ্ছে 5 সেন্টিমিটার স্কোয়ার হচ্ছে তার এরিয়া, এবং এদের দূরত্ব হচ্ছে 3 মিলিমিটার। হুম, অর্থাৎ মনে করো এখানে যে আমরা ক্যাপাসিটর দেখতেছি, এই ক্যাপাসিটরটাকে আমরা এভাবে আঁকবো, প্যারালাল প্লেট ক্যাপাসিটর। এদিকে একটা, এদিকে একটা, এরকম। এটা অবশ্যই কানেক্টরটা, এই যে এরিয়া এটা কি বলতেছে হচ্ছে একটা মান দিয়ে দিছে, আর এখানে যে ডিরেকশনের যে দূরত্ব এটা একটা ভ্যালু তোমাদেরকে দিয়ে দিছে। হুম, সেটাকে 5 সেন্টিমিটার স্কোয়ার 3 মিলিমিটার। আচ্ছা, এখন মনে করো একটা আহ কিসের মধ্য দিয়ে, পটেনশিয়াল ফিল্ডের মধ্যে দিয়ে তুমি এখানে দিছো, যেটা টাইমের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, 50 sin 10 কিউব টি ভোল্ট। আচ্ছা, এটা কিন্তু ভোল্টে দেওয়া আছে, ঠিক আছে, সেন্টিমিটার দেওয়া আছে, ঠিক মিলিমিটার দেওয়া আছে, অবশ্যই অবশ্যই কি রাখবা, এই যে কনসেপ্ট গুলো ম্যাথ যখন প্র্যাকটিস করবা ইউনিট গুলোকে সঠিকভাবে ইউজ করে তারপর কি। ভালো কথা হচ্ছে যে সবসময় সব ধরনের যে ইউনিট সেগুলোকে যে কোনো একটা ইউনিটে নিয়ে আসো, এটা হচ্ছে কি সবগুলো মিটারে, সবগুলো মিটার স্কোয়ারে, টাইমটাকে সেকেন্ডে নিয়ে আসবা, তারপর ক্যালকুলেশন গুলো দেখবা যে কি ইজি হয়ে যায়। ঠিক আছে, ভুল হবে না। এপসিলনের ভ্যালু দিয়েছে 2 এপসিলন নট, তার মানে এপসিলন আর 1 এর ভ্যালু কিন্তু 2। অনেক সময় কিন্তু তোমরা মিস করে বসে থাকো, যে অনেকেই আমি ওদের খাতায় দেখছিলাম যে এপসিলন ফ্রি স্পেসে এপসিলন আর ভ্যালু দেওয়া নাই। ভালো কথা, অনেকে এপসিলন নট এর মানটা লিখে রাখছো। এপসিলন নট এর মান এপসিলন আর এর মান কিন্তু দুইটা ভিন্ন ইস্যু। আবার অনেকেই দেখছি হচ্ছে যে একই রকম মানে কোন একটা মিডিয়ামের জন্য যেটা দেওয়া ছিল 1 or 2 মিডিয়াম, ওইটাকেই তোমরা কি ধরে নিছো। So, ওইটা কিন্তু হবে না, রাইট? আচ্ছা, দেখি টি সমান হচ্ছে আমরা কি জানি এপসিলন ই। তাই এপসিলন যে ই যে লিখে যায় ভি বাই ডি লেখা যায়, আবার জে ডি সমান কি লিখতে পারবো, যে ডেল ডি ডিটি। হুম, আবার এই ডি এর জায়গায় তুমি যদি একটু হিসাব করো, এই যে এটা লিখতে পারবো, তার মানে কি এপসিলন বাই ডি ডিভি ডিটি আকারে লিখতে পারবা। আবার আইডির জায়গায় কি লিখতে পারবা, জেডি ডট এস, মানে ইন্টিগ্রেশন টেন্টিগ্রেশন করে, বা জেডি ডট এস আকারে লিখলা। এই এসটা কোথেকে পেলা তুমি, টোটাল সারফেস এরিয়াটা তো তোমাকে টি এস আকারে দেয় নাই, তাই শুধু এস আকারে তুমি লিখতে পারবা। আচ্ছা, এখন এই যে এপসিলন জেডি, জেডির জায়গায় তুমি কি কি বসালে, এটা বসাই দিলা, আর শুধুমাত্র এস গুণ হলো। আবার এই দেখো এপসিলন এস ডি, এটা কিন্তু প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্সের ভ্যালু। ঠিক আছে, তোমরা যারা জানো তারা তো জানোই, যারা যারা না তারা ইন্টারের বই আগের টপিক গুলো দেখে আসলো, দেখবা এটা হচ্ছে চ্যাপ্টার 4ও থাকার কথা, যে তোমাদের ইন্টারের বইয়ে এভাবে ছিল এপসিলন এ বাই ডি, এভাবে। ঠিক আছে, তো টোটাল ক্যাপাসিটেন্সটাকে সে লিখছে, অর্থাৎ এপসিলন গুণ এরিয়া ডিভাইড বাই দূরত্ব। এটা ক্যাপাসিটর, প্যারালাল প্লেট ক্যাপাসিটর দূরত্বটাকে ক্যাপাসিটেন্স আকারে লেখা যায়। আবার এই যে আই, আই এর জায়গায় কি আকারে লেখা যায়, কন্ডাকশন কারেন্টটাকে তুমি ডিকিউ ডিটি আকারে লিখতে পারবা। ঠিক আছে, সো ডিকিউ ডিটি আকারে লিখলা, ভালো কথা। উম, এরপর কি, যে এস, ওই ডিকিউ ডিটির জায়গায় তুমি এস ডিরো এস ডিটেটো লিখতে পারবে। এটা কোথা থেকে লিখতে পারবা, ডিরো, আগে ফার্স্ট অফ অল বলি, ডিরো এস ইন্টু এস, তার মানে কি টোটাল চার্জ হচ্ছে চার্জ ডেন্সিটি, তার সাথে সারফেস গুণ করছো, তাহলে কি পেলা, টোটাল চার্জ পেলা। আবার আহ এই জায়গায় ডি রো এস ডিটি, এটাকে তুমি যদি একটু সাজে, সরি, আই, এই যে এখান থেকে আসবা, আহ যে ডেল ডি ডিটি এই আকারে তুমি লিখতে পারবা। হুম, রো এস, রো এস জায়গায়। হুম, হ্যাঁ তুমি যদি এটা কি করো,
জাস্ট সিম্পল ক্যালকুলেশন গুলো করো, যে এই কন্ডিশনটা তুমি টাকে লিখছো তাই না, যে উপরে ডেল ডি ডিটি, ডি এর জায়গায় কি লিখতে পারবা, এপসিলন ডেল ই ডিই ডিটি এই আকারে লিখতে পারবা। ঠিক আছে, মানে একটু ঘুরে ফিরে তোমার কোন কনসেপ্টে যাচ্ছে, সি ডিভি ডিটি এই কনসেপ্টে আসতেছো। আলটিমেটলি তোমার যে কারেন্ট ডেন্সিটি, সরি কারেন্ট কন্ডাকশন কারেন্ট, এটা কিসের সমান, সি ইন্টু ডিভি ডিটি, এটুকুই তোমার জাস্ট ডেভেলপ করা দরকার, এবং আইসি আর আইডি কিন্তু সমানই হবে। ঠিক আছে, কোথেকে পেয়েছিলাম যে এখানটা কিন্তু কি কারেন্ট, এখানে কারেন্ট আর এখানে কারেন্ট দুইটাই তিনটাই সমান, তার মানে কি কন্টিনিউয়াস। সো ইন দ্যাট কেস তুমি বলতে পারবে কি যে এই যে আইসি আর আইডি সমান। সো তুমি ডিভিডিটি একটু বের করে নিবা কোত্থেকে, এখান থেকে। তো বের করে নিলে আসলে ভ্যালু কত সেটা বের করতে পারবা আশা করি। বুঝতে পারছো? তা আশা করি কনসেপচুয়ালি কারো কোনো ঝামেলা হওয়ার কথা না। এক্সাম প্র্যাকটিস এক্সারসাইজ 9.4 এটা একটু ট্রাই করবা। এটুকু পর্যন্ত হচ্ছে তোমাদের সিলেবাস থাকবে আর কি। বুঝতে পারছো? 9.5 9.6 এই অংশটুকু আমি একটু পরবর্তী ক্লাসে হয়তো আলোচনা করব, বাট দ্যাটস নট ইম্পর্টেন্ট পার্ট ফর দ্য এক্সাম, ফর ইউর ফাইনাল এক্সাম। ওকে।